মনে হচ্ছে যে স্পেসিফিক রিলিফটা একটু ঝামেলা করছে, ওখানে 3টার মধ্যে 2টা লিখতে হয়, তাই না? জি স্যার। তাহলে দেওয়ানি কার্যবিধি থেকেই যদি আমি 2টা লিখি, স্পেসিফিক রিলিফটা একটা যদি না লিখি, তাহলে কোনো সমস্যা আছে? স্যার প্রশ্ন কমন বলে তো সমস্যা নাই, যে সুনির্দিষ্ট প্রতিকারণ গেট দিতে হবে এমনটা তো না, 3টার মধ্যে 2টা দিলে সেটাই আমি বলতে চাচ্ছি, যে এরকমও তো হইতে পারে আমাদের দেওয়ানি কার্যবিধি আমরা করছি, কমন পড়ে গেছে। ওকে, আমরা কথা না বলাই, আমরা আমাদের আলোচনা যাই। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। প্রশ্নের মধ্যে আমাদের ছিল রেস জুডিকাটা, রেস সাবজুডিস। কেউ কি প্রশ্ন দিয়েছিলেন? যে কি প্রশ্ন পড়ে দেওয়া ছিল? কেউ কি প্রশ্ন দিয়েছিলেন? আমি কি কি দিয়েছিলাম? স্যার সৌরভ ভাই দিয়েছিল। আজকে পড়া দিয়েছিল? জি স্যার দিয়েছিলাম স্যার। ওই আজকে একটু দেখতেছি আপনি জি দিয়েছিল। ভেরি গুড। আমাদের প্রশ্ন ছিল হচ্ছে রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা বলতে কি বোঝেন, এবং কোন অবস্থায় একটি দিওয়ানি মামলাতে বিচারাধীন কোন মোকদ্দমা স্থগিত রাখা যায়, কোন অবস্থাতে এটা স্থগিত রাখা যায়, এই ধরনের প্রশ্ন আমরা একটা করেছিলাম। এবং একতরফা ডিগ্রিতে কি রেস সাবজুডিস বা রেস জুডিকাটা ব্যবহার করা যায় কিনা, এই একই প্রশ্ন আপনাকে যদি বলি যে কি কি শর্ত রয়েছে রেস সাবজুডিস বা রেস জুডিকাটাতে প্রয়োগের ক্ষেত্রে কি কি শর্ত পালন করতে হয়, উদাহরণ সহ ব্যাখ্যা করুন। ঠিক একই প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে, সেটা রেস জুডিকাটা বা রেস সাবজুডিস আপনি যেভাবেই করেন না কেন, আপনাকে উত্তর প্রায় সেম। দ্যাটস ওয়াই আবার আপনাকে বলে দিতে পারে রেস জুডিকাটা বা রেস সাবজুডিসের মধ্যে পার্থক্য কি, এরকমও প্রশ্ন করতে পারে। তো আমাদের বিভিন্ন রকম প্রশ্ন এই রেস জুডিকাটা বা রেস সাবজুডিস থেকে প্রশ্ন করে, তবে প্রশ্নগুলো আমি বারবার বলছি যে প্রশ্নগুলো প্রায় উত্তর একই। ওকে, আমরা শুরু করি। দেখেন, আমি অবশ্য আপনাদেরকে বলেছিলাম এই কথা, যারা আমাদের ক্লাস রেগুলার করে, প্রথম দিকের কথা বলেছিলাম যে যখন এই যে 5ই আগস্টের পর বাংলাদেশ সুপ্রিম কোর্টে ব্যাপক হারে ডিএ নিয়োগ হচ্ছিল, আমি আপনাদেরকে বলছিলাম না যে একটা দলের কাছ থেকে অফার আছে যে আপনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এএজি হবেন কিনা, কারণ আমার লাইসেন্সের বয়স হওয়ার মতন। সেক্ষেত্রে আমাকে যে মাথা বা সাবজেক্টিভ কাকে বলে, কোন অবস্থায় একটা মোকদ্দমায় বিচারাধীন মোকদ্দমা স্থগিত রাখা যায়, রেস জুডিকাটা বা রেস সাবজুডিস এর এলিমেন্ট গুলো। আমরা প্রথমেই একটু বলবো হচ্ছে বলবো মনিরুল ভাইকে। মনিরুল ভাই। জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেস জুডিস কি, রেস সাবজুডিস কি, রেস জুডিকাটার এলিমেন্ট গুলো কি, রেস স্যার রেস সাবজুডিস ও কি বুঝেন, তাহলে আমি বলতেছি স্যার রেস সাবজুডিস কাকে বলে। দেওয়ানি কার্যাবধি আইনে 1908 এর 10 ধারায় রেস সাবজুডি কাটা নিয়ে আলোচনা করা হয়েছে। রেস সাবজুডিস বলতে বিচারাধীন কোনো মোকদ্দমার বিষয়কে বোঝায়। মূলত একই বিচার্য বিষয় পক্ষগণের মধ্যে দুইটি পৃথক মোকদ্দমা মূলত একই বিচার্য বিষয়ে পক্ষগণের মধ্যে দুইটি পৃথক মামলার বিচার একই সময়ে চলতে পারে না। পূর্বের মোকদ্দমাটির বিচার সাপেক্ষে পরবর্তী মোকদ্দমাটি বিচার কার্য স্থগিত রাখতে হবে। ওকে, এটাকে স্যার রেস সাবজুডিস, রেস জুডিকাটা বলে স্যার, রেস সাবজুডিকাটা বলে। জি, আর 10 ধারার শর্ত হচ্ছে, অর্থাৎ রেস সাবজুডিকাটার শর্ত হচ্ছে 4টা আছে স্যার।
দুটি মোকদ্দমা থাকতে হবে, দুটি মোকদ্দমার পক্ষগণ একই বা প্রতিনিধি একই হতে হবে, পূর্বের মোকদ্দমাটা বিচারাধীন থাকতে হবে এবং আদালতের এখতিয়ারাধীন হতে হবে। চারটা স্যার শর্ত, 10 ধারা শর্ত স্যার। ওকে, আর স্যার যদি আমি বলতে চাই যে রেস জুডিকাটা, রেস শব্দের অর্থ হচ্ছে বিষয় এবং জুডিকাটা শব্দের অর্থ হলো আদালত কর্তৃক নিষ্পত্তিকৃত। সুতরাং রেস জুডিকাটা হলো আদালত কর্তৃক মোকদ্দমা যা চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত। দেওয়ানি কার্যাবধি 1908 এর 11 ধারায় রেস জুডিকাটা নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারা অনুসারে এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো মোকদ্দমা যদি পুনরায় দায়ের করা হয় এবং পরবর্তী মোকদ্দমা বিচার্য বিষয় পক্ষসমূহ একই হয়, তাহলে আদালত মোকদ্দমাটি বিচার করবেন না। ওকে, আর রেস জুডিকাটার শর্ত হচ্ছে 3টা, 2টি মোকদ্দমা থাকতে হবে এবং একটি মোকদ্দমা পূর্বে নিষ্পত্তিকৃত হতে হবে আর অন্যটি পরে দায়েরকৃত হতে হবে। আর উভয় Okay. মোকদ্দমার পক্ষগণ বিষয়বস্তু একই হতে হবে, মোকদ্দমার পক্ষগণ একই হতে হবে। মোকদ্দমার বিষয়বস্তু বা বিচারিক বিষয় কি হবে? একই হবে। একই হবে স্যার, এবং পক্ষগণ বা তার প্রতিনিধি একই হবে স্যার। ওকে, তাহলে আমাদের রেস জুডিকাটা বা রেস সাবজুডিসের যদি উদাহরণ যে বলে, যে আপনাকে বলে যে উদাহরণ সহ রেস জুডিকাটা বা রেস সাবজুডিসের উদাহরণ সহ আলোচনা করবেন, তাহলে উদাহরণ কি দিবেন? উদাহরণ স্যার উদাহরণ একটা পারবেন না উদাহরণ দিতে? বানায় স্যার রেস মোকদ্দমা একটা বিষয়, একটা মোকদ্দমা নিষ্পত্তিকৃত হয়েছে, কিন্তু ওই মোকদ্দমা নিয়ে পরবর্তীতে আরেকটা মোকদ্দমা করতে গেছে, ওই মোকদ্দমা পরবর্তী মোকদ্দমার স্যার আদালত গ্রহণ করবেন না। তাহলে আপনি যদি এরকম ভাবে বলেন, এটা তো উদাহরণ হলো না। আপনাকে বলতে হবে ক নামক একটা ব্যক্তি দখল পুনরুদ্ধারের জন্য, সত্য দখল পুনরুদ্ধারের জন্য স্পেসিফিক রিলিফ একটা 8 ধারায় মামলা করেছে। এই মামলা বিচারাধীন থাকা অবস্থায় কর ভাই খ আবার ওই একই সম্পত্তি নিয়ে আর একটা মামলা মোকদ্দমা দায়ের করেছে। যেহেতু দুইটা মামলা একই আদালতে চলমান, একই বিচার্য বিষয়, সেহেতু দুইটা মামলা একসাথে চলতে পারে না। তাহলে পূর্বের মামলাটা চলবে, পরবর্তী যে মামলাটা দায়ের করা হয়েছে সেই মোকদ্দমাটাকে স্থগিত রাখবে। আবার যদি একই উদাহরণ বলতে রেস, এটা গেল রেস সাবজুডিস, আর একটা হচ্ছে রেস জুডিকাটা কি? রেস জুডিকাটা বলতে আমরা বুঝি যে কোনো মামলা একবার চূড়ান্ত ভাবে একটা কোর্ট থেকে নিষ্পত্তিকৃত হতে হবে, অর্থাৎ এখতিয়ার সম্পূর্ণ কোন কোর্ট থেকে একটা মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তি হতে হবে। আমার দাদা একবার একটা মোকদ্দমা দায়ের করে তিনি মামলাতে জিতেছেন বা হেরেছেন। আমার দাদা মৃত্যুর পরে আমি যেহেতু উকিল হয়েছি, ওই একই বিষয় নিয়ে আমার দাদা হেরে গেছিল, আমি নতুন করে মোকদ্দমা দায়ের করলাম। এই জন্য বলা হচ্ছে মোকদ্দমার পক্ষগণ বা পক্ষের প্রতিনিধিগণ। কেন প্রতিনিধি হচ্ছে? কারণ একটা যুগ যুগ ধরে এটা হতে পারে, যেহেতু একটা মোকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়ে গেছে, ওই একই বিষয় নিয়ে একই পক্ষগুলোর মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে আমি সেকেন্ড টাইম আর মোকদ্দমা করতে পারবো না। এরকম যদি চলতে থাকে তাহলে বছরের পর বছর ওই একই বিষয় নিয়ে আমাদেরকে চলতে হবে। তাই সিভিল প্রসিডিওরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেই মামলা একবার নিষ্পত্তি হয়েছে ওই মামলার বিচার্য বিষয় একই পক্ষগুলোর মধ্যে দ্বিতীয়বার মোকদ্দমা চলতে পারে না। এখন আপনি যখন এই যে পক্ষ উদাহরণ দিয়ে আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন, আর যখন সত্য বলবে তখন সুন্দরভাবে সত্য কথা বলবেন যে দুইটা মোকদ্দমা দুটেই জীবিত থাকতে হবে, একটা চূড়ান্ত ভাবে চলমান আছে, আবার ওই একই বিষয় নিয়ে মোকদ্দমা দায়ের করতে হবে। মোকদ্দমার যে পক্ষগণ সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মূল বিচার্য বিষয় একই হবে, পক্ষগণ একই হবে এবং পূর্ববর্তী মোকদ্দমাটা চলমান থাকতে হবে। তখন সেটাকে আমরা রেস সাবজুডিস বলবো।
হচ্ছে রেস সাবজুডিস। আর 11 নম্বরে বলা হয় রেস সাবজুডিকাটা, শব্দটা ব্যবহার হচ্ছে CATA, কাটা। দ্যাটস ওয়াই আপনাকে শব্দ এবং বচনভঙ্গি একই সাথে কোন, কোথায়, কিভাবে দিবেন, যে কোনো ধরনের প্রশ্ন আসলে এখান থেকে পারতে হবে। আমি প্রশ্ন দিয়েছি মাত্র দুইটার কথা বলেছি, যে রেস সাবজুডিস কি এবং রেস জুডিকাটা কি। আমি কিন্তু ইউনিয়নের কথা বলিনি, তাহলে আপনাকে সংজ্ঞা করতে হলে ইউনিয়নগুলোকে মনে রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কোন অবস্থা, একটা প্রশ্ন দিয়েছিলাম যে কোন অবস্থায় একটা মোকদ্দমা বা কোন অবস্থায় একটা চলমান বা বিচারাধীন মোকদ্দমা স্থগিত রাখা যায়, এরকম একটা প্রশ্নের কথা বলেছিলাম। কি কি শর্ত এখানে পালন করতে হয় যে একটা মোকদ্দমাকে স্থগিত রাখার মতন একটা ব্যাপার স্যাপার হচ্ছে, যে অবস্থায় দেওয়ানি মোকদ্দমার বিচারাধীন স্থগিত রাখা হয়, এইটাকেও কি বলা হয়, এটাকে স্টে অফ সুট বলা হয়ে থাকে। স্টে অফ সুট কোনটাকে বলা হয়? রেস সাবজুডিস, যেটা আমরা বললাম রেস সাবজুডিস। কেউ কিন্তু স্টে অফ সুট অর্থাৎ দেওয়ানি মোকদ্দমা বিচারাধীন মামলা স্থগিতের কথা বলা হয়েছে। তো এই প্রসঙ্গে কি জানেন, কিভাবে প্রশ্নটা করবেন বা অ্যান্সার করবেন, একটু মনিরুল ভাই আবার আপনি বলেন। জি স্যার। স্যার আসলে এই যে যে প্রশ্নটা আপনি দিয়েছেন স্যার, এটা আসলে রেড সাবজুডিকাটা এবং স্টে অফ সুট, আর যেটাই বলেন যে কোনো অবস্থায় একটি দেওয়ানি মোকদ্দমা স্থগিত রাখা যায়, মানে এটা কিন্তু সাধারণ বুঝতে কিন্তু একই মনে হয়। জি, কিন্তু আমরা প্রশ্নের উত্তর একটু পার্থক্য দেখতে হবে স্যার। আমি বলতে পারি এভাবে যে দেওয়ানি কার্যাবধি 10 ধারায় উল্লেখিত যে শর্তগুলো আছে, ওই শর্তগুলো কোন মোকদ্দমায় দেখা গেলে আদালত পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমা স্থগিতের আদেশ দিতে পারে। ওকে। শর্তগুলো পূরণ না হলে স্থগিতের আদেশ দেওয়া ধারা 10-এর শর্তাবলী না থাকলেও আদালত বিশেষ ক্ষেত্রে ন্যায় বিচারের স্বার্থে 151 ধারা প্রদত্ত ক্ষমতা বলে মোকদ্দমা স্থগিতের আদেশ দিতে পারে। এইটুকু লিখবেন। তাহলে লেখা যেত স্যার। কি লিখবেন বলেন, একটু শুনি আমরা। তাহলে আপনাকে বলতে হচ্ছে আরো বলতে পারি যে স্যার, হ্যাঁ, আপনি যে 110 ধারার যে শর্তটা হচ্ছে কখন স্টে অফ সুট করবে, অবশ্যই দুটো মোকদ্দমা থাকতে হবে। যেটা একটা বিষয় নিয়ে পূর্বে মোকদ্দমা হয়েছে, পরবর্তীতে ওই একই বিষয় নিয়ে মোকদ্দমা দায়ের করা হয়েছে, তাই না? সেই এলিমেন্ট গুলোই বলতে হবে। উভয় পক্ষের বিষয় বিষয় এবং প্রত্যক্ষ বা মৌলিক একই হতে হবে। পক্ষগণ বা তার প্রতিনিধির মাধ্যমে মোকদ্দমা করতে হবে এবং পূর্ববর্তী মোকদ্দমা অবশ্যই এখতিয়ারাধীন আদালত থেকে সম্পূর্ণ করতে হবে। এখতিয়ারাধীন আদালত বলতে আমরা কি বুঝি? আমরা এখতিয়ারাধীন আদালত বলতে বাংলাদেশের একটি আদালত যে বোঝানো হয়ে থাকে, বাংলাদেশ বাহিরেও কোন আদালত হইতে পারে, সেটা যদি পরিচালিত হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টকে বোঝানো হয়ে থাকে। এছাড়াও আপনি খুব সুন্দরভাবে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন, এছাড়াও যদি সুবিচার নিশ্চিত করার জন্য দেওয়ানি কার্যবিধিতে 151 ধারায় আদালত অন্তর্নিহিত ক্ষমতা ইউজ করে সাধারণত এই ধরনের আদেশ দিতে পারে, অর্থাৎ যখন দুটা মামলা স্পষ্টত সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, তখন আদালত ক্ষমতা বলে মামলা স্থগিতের আদেশ দিতে পারে। প্রশ্ন প্রায় সেম হলেও আপনাকে প্রশ্ন একটু ঘুরে একটা দিলেও আপনাকে উত্তরগুলো ঠিক একইভাবে লিখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়েছিলাম যে একতরফা ডিগ্রির ক্ষেত্রে কি রেস সাবজুডিস ব্যবহার করা বা কাজ করে কিনা, একতরফা ডিগ্রি, এইটার কি উত্তর বা কি জানেন আপনি? স্যার একতরফা ডিগ্রিতে এটা এটা ডিগ্রি তো ডিগ্রি, এটা নিষ্পত্তিকৃত হয়েছে, সেহেতু এটা জুডিকাটা কাজ করে স্যার। শুধু এতটুকুই বোঝায় বলেন? না স্যার, আপনি বললেন যে করতে পারে কিনা। না, আমি আপনার কাছ থেকে একটা প্রশ্ন শুনতে চাই। দেওয়ানি কার্যাবধি একটা একটা প্রশ্ন শোনা মানে ওই প্রশ্নটা আমি সবাইকে শুনতে বলতে চাই, মানে আপনার কাছ থেকে শিখতে চাই সবাই।
আর একতরফা ডিগ্রি কি রেট জুডিকেটা হিসেবে কাজ করে? জি এটা উত্তর স্যার করে। একটি মোকদ্দমা বিষয়ে পক্ষগণের মধ্যে একতরফা বিচারের নিষ্পত্তি হলেও সেই বিষয়ে পক্ষগণের মধ্যে পুনরায় মোকদ্দমা চলবে না, রেট জুডিকাটা দ্বারা বাড়িত হবে। কারণ বিচার একতরফা হোক আর দোতরফা হোক, বিচার বিচারই। শুধুমাত্র জি পূর্বের কনস্ট্রাকটিভ মামলার রায়ের ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করা যাবে না, এটা ঠিক নয়। বিবাদী পক্ষের উপর সঠিকভাবে সমন জারির পরেও যদি ওই পক্ষ উপস্থিত না হয়, তখন একতরফা ডিগ্রি প্রদান করে আদালত। সেই ক্ষেত্রে ওই মামলার বিষয়বস্তু নিয়ে ওই মামলার বিবাদী পক্ষ যদি কোনো মামলা দায়ের করে, তবে তা রিট জুডিকাতে পালিত হবে। এই এই তো সুন্দর কথা বলেছেন। যে মূল কথা হচ্ছে একতরফা, তখন আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে একতরফা ডিগ্রিটা কি। তখন আপনাকে বলতে হবে 9 নম্বর আদেশে 6 নম্বর বিধি অনুযায়ী বাদী পক্ষ উপস্থিত আছেন, বিবাদী পক্ষ অনুপস্থিত আছেন। মামলাতে যথাযথভাবে সমন জারি করা হয়েছে, সমন ফেরত এসেছে। সমন জারি হয়ে ফেরত আসার সত্ত্বেও যদি কোনো বিবাদী পক্ষ আদালতে উপস্থিত না হন, তাহলে মোকদ্দমার গুণাগুণের উপরে ভিত্তি করে কোর্ট যে আদেশ দেন সেই আদেশটাকে বলা হয় একতরফা আদেশ। যেহেতু একটি এখতিয়ার সম্পূর্ণ আদালত থেকে যথাযথ সমন জারি হওয়ার পরেই এটা ডিসিশন দেওয়া হয়, সুতরাং এই একতরফা আদেশ বা দোতরফা আদেশ দুটাই হচ্ছে চূড়ান্ত আদেশ, অর্থাৎ কোর্টের আদেশ। সুতরাং যদি কোনো মোকদ্দমাটি একতরফা অথবা দুতরফা ভাবে নিষ্পত্তি হয়ে থাকে, যদিও উভয় পক্ষ কন্টেস্ট করুক আর না করুক, তবুও এই মোকদ্দমাটাকে কি বলা হয়? চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকৃত বলা হয়। একতরফাতে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়ে গেলেও পরবর্তীতে এই একই বিষয় নিয়ে পক্ষগণ মোকদ্দমা দায়ের করতে পারবে না, সেটাই রেস জুডিকাটা দ্বারা বাড়িতে হবে। কেননা একতরফা ডিগ্রি বা দোতরফা ডিগ্রি দুটাই ডিগ্রি হিসেবে কাজ করে। একেবারে সুন্দরভাবে গোছালো কথা, একেবারে পয়েন্ট টু পয়েন্ট দেন। আগে একতরফা কি সেটা আমাকে বোঝানোর চেষ্টা করেন, একতরফা কোথায় হয় সেটা বোঝানোর চেষ্টা করেন, একতরফা কেন আইন বৈধ দিয়েছে সেটার কথা বলেন, যে যথাযথভাবে সমন জারি করা হয়েছে, সমনটা রিটার্ন হয়ে কোর্টে ফেরত এসেছে সে কথা বলেন। আমি একবারও কিন্তু এই প্রশ্ন বা এই কথাগুলো পড়ি নাই, কিন্তু আমি জানতেছি যে একতরফা এই জন্য হয়, এটা একটা কোর্টের চূড়ান্ত আদেশ। ঠিক আছে, এই কথা লাগাই দিলেন। এই 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 কথাগুলো লিখলে ঠিক হবে? আপনারা বলেন তো, আমি যে কথাগুলো বললাম। এটা এটা লেখা লাগবে স্যার। আমি যে বই থেকে করছি যে এটা বলা নাই তো, যে আপনি যেটা বলেন আমি এটা যে কথাগুলো, স্যার। এটা হয়তো বা বইতে ওইভাবে এক্স্যাক্টলি কোনো বইতে লেখা আছে কিনা আমি জানি না হুবহু, কিন্তু আমি বই থেকে পড়ে বলছি না। আমি আমি আমরা যেটা পড়েছি সেই পড়া থেকেই আমরা বলছি যে বিভিন্ন সময় যেখানে কোথায় একতরফা হচ্ছে, কোথায় দোতরফা হচ্ছে, কেন একতরফা হচ্ছে, এই আদেশটা কেন চূড়ান্ত ভাবে হয়, এই একতরফার বিরুদ্ধে যেহেতু আপিলও করা যায়, আরো কথা যুক্ত করা যায়, কথার শেষ নেই। এই কথাগুলো কেন আমি আপনাদেরকে বলি ভাইয়া, আপনার কথা আপনাদের মতো আমি একটা সময় ছিলাম যে আমাকে মুখে বোম মারলেও আমার মুখ দিয়ে কথা বেরোতো না, যে এত কথা, আইনের এত কথা আমি কিভাবে বলবো? এটা কি সম্ভব কথা বলা? যত বেশি স্টাডি করবেন তত বেশি আপনার কথা বের হবে, তত বেশি আপনি লিখতে পারবেন। যত বেশি লিখবেন অন্য জায়গা থেকে একটা শব্দ এসে আপনার লেখাটাকে পরিপূর্ণ করবে। এই জায়গায় আমাকে শুধু বলছে একটা, আপনার উত্তর কিন্তু সঠিক, আপনি যে উত্তর দিয়েছেন মনিক ভাই একেবারেই সঠিক, ভুল না, বইতে এইভাবেই লেখা আছে। কিন্তু আপনার যখন পড়া পরিপূর্ণ থাকবে, আপনি যখন আইনের প্রতি, আইনের বিষয়গুলোকে জানা থাকবে, যেভাবেই বলেন সেইভাবেই আপনার উত্তরটা সঠিক হয়। দ্যাটস ওয়াই আপনাকে উত্তরটা অবশ্যই একটু ভিন্ন ক্যাটাগরিতে দিতে হবে। দিলে আশা করি আপনি ভালো মার্ক ক্যারি করতে পারবেন। যেভাবে কেন বাংলাদেশ বার কাউন্সিলে যেখান থেকে বাংলাদেশি যে বার কাউন্সিলের জন্য যেখান থেকে কেন প্রশ্ন না আসে আপনি উত্তর দিবেন, এইটা হলো আমার কথা। যেভাবে কেন প্রশ্ন না, কোন সে আল্লাহর
কোরআনের নিয়ামত অনুযায়ী কোন কোন নিয়ামত অস্বীকার করবে, বারবার করছিল কোন বই থেকে কোন জায়গা থেকে প্রশ্ন করবে। আমরা পিলিতে পড়েছি, রিটার্নে পড়ছি, বারবার গল্প করছি, প্রশ্ন কমন না পড়ে যাবে কোথায়? আর কমন পড়লো না, কি প্রশ্ন দিবে বলেন? কি প্রশ্ন আছে পাঠ্যপুস্তকের কাছে যেটা আমরা লিখতে পারবো না? হ্যাঁ, আমরা তো আর আল্লাহর ওলি না। আবার আর এক ধরনের ওলি আছে, প্রশ্ন করে ছাপায় অন্যজনকে দেওয়া, সে ওলিও না। তাহলে আমরা একটা অনুমানের উপরে ভিত্তি করে বিগত সালের প্রশ্ন এবং জুডিশিয়ারির প্রশ্ন, বিগত সালে বিভিন্ন রকম আলোচনার বিষয়গুলো নিয়ে আমরা একটা অ্যাজাম্পশন করি যে না এইগুলোই হয় ইম্পর্টেন্ট, এইগুলো থেকে প্রশ্ন আসার কথা, সেগুলোই প্রশ্ন বিভিন্ন সময় করার চেষ্টা করে। আমি দুর্ভাগ্যবশত যদি হঠাৎ করে বলে রেস জুডি, আমরা যেটা করলাম এখন আপনাকে বললো রেস জুডিকাটা বা রেস সাবজুডিসের মধ্যে পার্থক্য করে, এই প্রশ্নটা আমি করি নাই বা পড়াই নেই, কিন্তু এই প্রশ্নটা কি আপনার রাডারের বাইরে? না স্যার, এই দুটো প্রশ্নের মধ্যে আছে স্যার, বলা যাবে। এই প্রশ্নের মধ্যে আপনার রাডারের মধ্যেই আছে, সেই হিসাবটুকু আপনাকে বলে রাখতে হবে। মনে না রাখলে কিন্তু মহাবিপদ। যে আমাকে হুবহু প্রশ্ন দিল অথচ এই প্রশ্ন না আসে ওই প্রশ্ন এসে গেল, ভাই আমি তো আর আল্লাহর ওলি না, তাই না? আমি ক্রিমিনাল প্র্যাকটিসে একেবারে 2012 সাল থেকে টানা এক নাগারে এমন কোন শুক্রবার শনিবার পর্যন্ত আমি পড়ে গেছি। শুক্রবার 12 সাল থেকে একেবারে 16 সাল পর্যন্ত বলেন ঢাকা কোর্টে একেবারে ওই যে শুক্রবার শনিবারের আসামিদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে, এটাকে বলা হয় প্রোডাকশন। সেই প্রোডাকশনের জামিনগুলো করানোর জন্য আমি থাকতাম। আমার কাছে এক পর্যায়ে মনে হলো যে না, আসলে আমি এই জায়গায় সুইটেবল না, ক্রিমিনাল মামলাতে আমি সুইটেবল না। কেননা আমার প্রচন্ড পরিমাণ টেনশন হয়, প্রচন্ড পরিমাণ মানুষকে নিয়ে চিন্তা করি, ঠিক মতো ঘুম হয় না। যে একটা মানুষ আমার উপরে ভিত্তি করে তার কালকে একটা মার্ডার কেসের বিষয়, ঠিক আছে, আমি কিভাবে এই এই বিষয়টাকে আমি না স্টাডি করে বসে থাকবো? আমার কোনোভাবেই হচ্ছিল না। আমার স্বাভাবিক একটা, অথচ টাকা পর্যন্ত দেয় নাই। আমার টেনশনে অস্থির, আমাকে জানতেই হবে এই বিষয়টা কেন এরকম হচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে না, আসলে আমার ক্রিমিনাল বিষয়গুলোতে আমি আসলে সুইটেবল না। এবং আমার কাছ থেকে যে সিনিয়র আমাকে একটা কারণেই বকাঝকা দিত, আমি মানুষের কাছ থেকে একটা মানুষের কাজ করে দিচ্ছি, স্বাভাবিক ব্যাপার যে আমি একটা মানুষের কাজ করে হাজিরা দিয়ে দিলাম, টাইম পিটিশন দিয়ে দিলাম, তাকে বের করালাম, স্বাভাবিকভাবে সে, আমি যেহেতু এইটি আমার বিজনেস, আমাকে টাকা পয়সা দিয়ে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? এইটাই আমার ভাবনা ছিল। কিন্তু এখানে ওই আসামিরা ব্যাপকভাবে সিরিয়াস, আপনাকে টাকা না দিয়ে এখানে ওখানে কথা বলে আপনাকে চলে যাবে। সিনিয়রের হাতে শুধুমাত্র বকা খাইতাম এই একটা কারণে, যে তুমি ভালো উকিল হইতে পারবা না, কারণ হলো তুমি মানুষের কাছ থেকে টাকা আদায় করতে পারো। তো তখন আমি বুঝতে পারছিলাম যে আসলে এটা আমার অযোগ্যতা। আমি কখনোই মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপরে কাজ করবো এরকম কোন সিস্টেম আমার মধ্যে নাই। তারপরে বুঝতে পারলাম যে না, আমাকে ধীরে আস্তে সিভিল এবং কর্পোরেটের দিকে বেশি যুক্ত হতে হবে, যেটা আমি ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান অটোমেটিকলি কাজ করবো, অটোমেটিকলি ব্যাংকে টাকা জমা হবে, আমি জীবনে কোনোদিন ওদের কাছে চাইতেও যাবো না, শুনতেও যাবো না, আমার ব্যাংকে টাকা জমা হয়ে যাবে। আমার কাছ থেকে অপিনিয়ন থাকে, আমি দিয়ে দিই, বিলটা মেইলের মাধ্যমে দিয়ে দিই, হিসাব এইটা। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আপনাকে এত কথা, এই কথাটা আমি কেন বললাম, বললাম এই জন্য যে আপনাকে হুবহু আপনার কোনো কিছু আপনার মতো করে সাজায় দিবে না, আপনাকে ব্যতিক্রমের মধ্যে করবে। আপনি একটা জিনিসের লেগে আছেন, সেটা না হয়ে ভিন্ন একটা প্রশ্ন দিতে পারে, কিন্তু আপনাকে অবশ্যই সেই বিষয়টাকে একেবারে জেনে দিতে হবে। না জানলে আপনার এই জায়গায় খুব সমস্যার মধ্যে পড়ে যাবে। আমি গত 4 দিন যাব ফোন হাতে নেই, সালাউদ্দিন ভাইকে ফোন দেবো বলে, কিন্তু কোনো কারণে হয় না। তাকে ফোন দেবো, অন্য একটা কাজে পড়ে যায়, না অন্য একটা ফোন আসে, না ও বাচ্চা ডাকতেছে, না হয় ওখানে গেছে, না হয় সেখানে গেছে, না অফিসিয়াল কাজ করতেছে, না কোর্টের কাজ করতেছে, না আমি সালাউদ্দিন ভাইকে ফোন দেবো গত 4-5 দিন। কারণ কি? কারণ এই যে উনি মনে হয় সামনেই আছে। কারণ হলো উনি বিভিন্ন সময়
ওই ব্যবহার করে, হয়তো বা এআই ব্যবহার করে, দেখবেন উনি দেওয়ানি কার্যবিধিতে কিভাবে রেস সাবজেক্টিভ বা রেস সাবজেক্ট একটা মডেলের মতো করে দিই, প্রশ্নের মডেল অনুযায়ী করে দেয়। আমি ওনার কাছ থেকে কয়েকদিন যাবত খালি আশা করতেছি যে ভাই কোন সফটওয়্যার ব্যবহার করেন, আপনি কি জিমিনি ব্যবহার করেন না কোন আই ব্যবহার করেন, সেটা তো আমি জানি না, আমাকে একটু জানান। নাকি ক্লড ব্যবহার করেন? আদালতের এখতিয়ার বলতে কি বুঝেন? প্রত্যেকটি মোকদ্দমা বিচার করার জন্য ক্ষমতা সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে, সংশ্লিষ্ট আইন উল্লেখ করে আলোচনা করুন এবং স্থাবর অস্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমার দায়েরের স্থানের বিষয়ে কোর্ট অফ সিভিল প্রসিডিউরটি আলোচনা করা আছে। গোলাম কিবরিয়া ভাই বলবেন। আমরা ওনার কাছ থেকে শিখতে চাই, জানতে চাই কিভাবে পড়েছে, কোথায় পড়েছে, একটু শুনতে চাই। জি ভাইয়া আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আদালতের ইখতিয়ার বলতে আমরা তাকে বুঝি যে একটা আদালতের বিচার করার ক্ষমতা। ওকে। তো দেওয়ানি কার্যবিধির আদালতের ইখতিয়ার বর্ণনা করতে গেলে 5 শ্রেণীর ইখতিয়ারের কথা বলতে হয়। প্রথম হচ্ছে আদালতের যে আদি ইখতিয়ার, বিষয়বস্তুগত ইখতিয়ার, আর্থিক ইখতিয়ার, আঞ্চলিক ইখতিয়ার এবং আপিল ইখতিয়ার। জি। উল্লেখিত 5 শ্রেণীর ইখতিয়ারের মাধ্যমেই একটা দেওয়ানি প্রকৃতির মামলাকে, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমাকে আদালত তার জুরিসডিকশন নিয়ে বিচার কার্য সম্পন্ন করে থাকেন এবং সেটা নিষ্পত্তি এবং আপিল পর্যন্ত করে থাকেন। উল্লেখিত 5 যে এখতিয়ার রয়েছে, সামগ্রিকভাবে ইয়াকেই আদালতের এখতিয়ার বলে। এখন স্যার, প্রত্যেকটি মামলা বিচার করার সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে এই বিষয়টি দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের 15 ধারাতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি মোকদ্দমা তার বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। এখন বিচার করার সর্বনিম্ন আদালত বলতে এখানে পিকুনারি জুরিসডিকশন বা আর্থিক জুরিসডিকশনের কথা বলা হয়েছে, যেটি দেওয়ানি কার্যবিধির 6 নাম্বার ধারায় এবং সিভিল কোর্টস অ্যাক্ট 1887 18 এবং 19 নাম্বার ধারায় বর্ণিত হয়েছে। 18 এবং 18 নাম্বার ধারায় বলা হচ্ছে যে যুগ্ম জেলা জজ আদালতের আর্থিক এখতিয়ার, যেটা 25 লাখ 1 টাকা থেকে অসীম, এবং 19 নাম্বার সেকশনে সিভিল জাজ 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত এবং সিনিয়র সিভিল জাজ 15 লক্ষ 1 টাকা থেকে 25 লাখ পর্যন্ত। এই পিকুনারি জুরিসডিকশন বুঝাতেই 15 নাম্বার সেকশনে যে বর্ণনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি মোকদ্দমা তার এখতিয়ার সম্পন্ন আদালতে সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে, এই পিকুনারি জুরিসডিকশনের আলোকেই সেটি নির্ধারিত হয়। এখানে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দেওয়া যায় স্যার। সাপোজ একটা মোকদ্দমার দায়াদাত মূল্য হচ্ছে যে 14 লক্ষ টাকা, সেটা এই পিকুনারি জুরিসডিকশন অর্থাৎ আর্থিক যে এখতিয়ার এর আলোকে মোকদ্দমাটি যে 3 শ্রেণীর আদালত আমরা জেনেছি, এই 3 শ্রেণীর আদালতে যেহেতু দায়াদাত মূল্য হচ্ছে 14 লক্ষ টাকা, তাহলে এটি দায়ের করতে হবে সিভিল জজ আদালতে। এরপরে স্যার যে প্রশ্নটি সেটা হচ্ছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি নিয়ে মোকদ্দমা দায়েরের স্থান। কোড অফ সিভিল প্রসিডিউরের মোকদ্দমা দায়েরের স্থান, এটাকে বলা হয় আঞ্চলিক এখতিয়ার বা টেরিটোরিয়াল এখতিয়ার। এই এখতিয়ার দেওয়ানি কার্যবিধির 16 নম্বর সেই ধারা 16 থেকে ধারা 20 পর্যন্ত বলা হয়েছে, যা স্থাবর এবং অস্থাবর সম্পত্তির এখতিয়ার আলোকে নিম্ন আলোচনা করা হলো। 16 নম্বর সেকশনে বলা হয়েছে যে মোকদ্দমার বিষয়বস্তু যেখানে মোকদ্দমা সেখানেই দায়ের করতে হবে। তো স্থাবর সম্পত্তি সংক্রান্ত 16 নম্বর সেকশনটা স্থাবর এবং অস্থাবর উভয় প্রকার সম্পত্তির ক্ষেত্রেই প্রযোজ্য, কেননা 16 নম্বর ধারায় 6টি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি জনিত একটা ক্ষতিপূরণের মোকদ্দমা এবং 5 প্রকারের স্থাবর সম্পত্তি সংক্রান্ত মোকদ্দমার কথা এখানে বলা হয়েছে। তার মধ্যে বাটোয়ারার মোকদ্দমা রয়েছে, স্থাবর সম্পত্তি, বন্ধক সম্পত্তি, এগুলো মোকদ্দমা বিদ্যমান।
অর্থাৎ 16 নম্বর সেকশন অনুযায়ী মোকদ্দমার বিষয়বস্তু যেখানে সেখানে মোকদ্দমাটি দায়ের করতে হবে। আর শুধুমাত্র ওই ক্ষতিপূরণের একটি মোকদ্দমা যেটা অস্থাবর সম্পত্তি রিলেটেড, এটাও 16 নম্বর সেকশনে দায়ের করা যায়। 17 নম্বর সেকশনে 17 নম্বর ধারায় স্থাবর সম্পত্তি মোকদ্দমা দায়েরের স্থান সম্পর্কে বলা হয়েছে যে কোন স্থাবর সম্পত্তি যদি 2 বা ততোধিক আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে তাহলে মোকদ্দমাটি ওই 2 বা ততোধিক আদালতের যে কোনো একটি জুরিসডিকশনে একটি আদালতে দায়ের করতে হবে। 18 নম্বর ধারায় স্থাবর সম্পত্তি জনিত মোকদ্দমায় আরো বলা হয়েছে যে যদি মোকদ্দমার সম্পত্তিটি এমন প্রকৃতির হয় যে সে কোন জুরিসডিকশনে রয়েছে সেটি সহজে চিহ্নিত করা যায় না বা সন্দেহের সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে সম্ভাব্য একটি এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করতে হবে মোকদ্দমাটি। এখন অস্থাবর সম্পত্তি জড়িত যে মোকদ্দমা রয়েছে সেগুলো সাধারণত ক্ষতিপূরণের মোকদ্দমা, যা 19 এবং 20 নম্বর ধারায় বলা হয়েছে। 19 নম্বর ধারায় বলা হয়েছে যে অস্থাবর সম্পত্তি জনিত যে ক্ষতিপূরণ মোকদ্দমা সেটা বিবাদী যেখানে বসবাস করে অথবা অস্থাবর সম্পত্তি জনিত যে ক্ষতিপূরণের মোকদ্দমার কারণ যেখানে উদ্ভব হয়েছে সেখানেই মোকদ্দমাটি দায়ের করতে হবে। যদি উদাহরণস্বরূপ বলা যায় যে একটা ব্যক্তি ঢাকায় তার স্থায়ী বসবাস কিন্তু চট্টগ্রামে সে ব্যবসা করে এবং চট্টগ্রামেই সে ব্যবসার মোকদ্দমার বিষয়বস্তু উদ্ভব হয়েছে, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামে মোকদ্দমা করা যাবে অথবা ঢাকায় মোকদ্দমা করা যাবে। এমনি ভাবে 20 নম্বর ধারায় বলা হচ্ছে যে বিবাদীগণ যেখানে বসবাস করে অথবা যেখানে মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে, এটা সাধারণত এমন শ্রেণীর মোকদ্দমা যেটি এক বা একাধিক স্থানে মোকদ্দমার কারণটি উদ্ভব হবে অস্থাবর সম্পত্তি বা সংঘাত সংগত, যেমন মানহানির মামলা হতে পারে বা পত্রিকায় কোনো বিষয়ে কারো হচ্ছে যে মানহানি জনিত যে কারণ উদ্ভব হতে পারে, সেটা খুলনায় হতে পারে বা চিটাগাং হতে পারে বা ঢাকায় হতে পারে, যেখানে সম্ভাব্য সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়েছে সেখানেই দায়ের করতে হবে অথবা বিবাদী যেখানে বসবাস করছে সেখানে দায়ের করতে হবে। তাহলে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ধারা 16 থেকে 20 পর্যন্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলাগুলো দায়ের করা যায় তার টেরিটোরিয়াল জুরিসডিকশন অনুযায়ী বা আঞ্চলিক জুরিসডিকশন অনুযায়ী। এটাই স্যার প্রশ্নটা। ভেরি গুড, খুব সুন্দরভাবে বলেছেন। আমাদের 20 নম্বর সেকশনে দিওয়ানি আদালতের যে এখতিয়ারের বিষয় আছে, যদি দিওয়ানি আদালতের বিধান করা হয় সেক্ষেত্রে দিওয়ানি কার্যবিধি ওই যে 16 থেকে 19 পর্যন্ত ধারায় যেটা প্রযোজ্য না, সেই সকল ক্ষেত্রে মোকদ্দমার বিবাদী যেখানে বসবাস করছেন, যেখানে মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে সেখানেই মোকদ্দমা দায়ের করতে হবে। অর্থাৎ বিবাদী যেখানে বসবাস করছে, ব্যবসা পরিচালনা করছে বা ব্যক্তিগত লাভের জন্য কাজ করছে সেখানে আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন। অর্থাৎ মোকদ্দমা কারণ আংশিক বা সম্পূর্ণ উদ্ভব হবে সেখানেও আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন। একাধিক যদি বিবাদী হয়, যদি একের অধিক বিবাদী হয়, 4 জন 5 জন হয়, সেক্ষেত্রে তাদের প্রত্যেকেই যে কোনো একজন যেখানে বসবাস করেছেন বা লাভজনক ব্যবসা পরিচালনা করছেন সেখানে আপনারা মোকদ্দমা দায়ের করতে পারবেন। এই ধরনের প্রশ্নে একটা উদাহরণ হিসেবে বারবার দেয়, এ একজন ঢাকার ব্যবসায়ী, বি একজন চট্টগ্রামের ব্যবসায়ী, বি ঢাকাতে তার এজেন্টের মাধ্যমে এর কাছ থেকে পণ্য কেনা বেচা করে, এর অনুরোধ করেছে বাংলাদেশ বিমানে ডেলিভারি দিতে। এই ক্ষেত্রে অনুযায়ী ডেলিভারি এ সে অনুযায়ী ডেলিভারি দেয়, এ বি এর বিরুদ্ধে ঢাকায় মোকদ্দমা দায়ের করতে পারবে, চট্টগ্রামেও মোকদ্দমা দায়ের করতে পারবে। এখান থেকে এরকম ভাবে বিভিন্ন সড়ক সম্পর্কিত উদাহরণ দিয়ে থাকে। তো এই ধরনের ক্ষেত্রে আবার আরেকটা প্রশ্ন পড়ে যে একজন ব্যক্তি চিটাগাংয়ে ব্যবসা করে, সে ঢাকাতে একজনকে
মারছে, মারধর করেছে, বা করিম চট্টগ্রামে বসবাস করছে, রহিমের বিরুদ্ধে ঢাকায় একটা মানহানিকর বক্তব্য পেশ করেছেন, সেক্ষেত্রে রহিম করিমের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে চায়, কোথায় মোকদ্দমা দায়ের করতে হবে? যখনই কোনো ক্ষতিপূরণ সংক্রান্ত মোকদ্দমা হয়, সেই ক্ষেত্রে আমরা 19 নম্বর সেকশন অনুযায়ী মানহানিকর বক্তব্য অর্থাৎ ক্ষতিপূরণ সংক্রান্ত যে সমস্ত মোকদ্দমা হয়, সেটা আপনাকে মোকদ্দমা দায়ের করতে হবে 19 নম্বর সেকশন অনুযায়ী। 19 নম্বর সেকশন অনুযায়ী কোনো ব্যক্তি অস্থাবর সম্পত্তির প্রতি এক বা একাধিক আঞ্চলিক এখতিয়ার সীমানায় ক্ষতিগ্রস্ত হলে যে কোনো একটাতে, অর্থাৎ বিবাদী যেখানে বসবাস করেছেন, যেখানে ব্যবসা পরিচালনা করছেন, ব্যক্তিগতভাবে লাভবান করছেন, সেখানে বা ইচ্ছে করলে মোকদ্দমা দায়ের করতে পারবে। এরকম বিভিন্ন রকম প্রশ্ন আপনাদেরকে করতে পারে, কোথায় মোকদ্দমা দায়ের করতে হবে, কিভাবে মোকদ্দমা দায়ের করতে হবে, এই ধরনের প্রশ্ন আমাদের বিভিন্ন সময় করে থাকে। আমাদের লাস্ট প্রশ্ন ছিল কখন আদালতের এখতিয়ারের বিষয়ে আপত্তি উপস্থাপন করা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপিল বা রিভিউ আদালতে এ সংক্রান্ত কোনো আপত্তি গ্রহণ করতে পারে কিনা আইনের সংশ্লিষ্ট উল্লেখ করুন এবং এক আদালত থেকে অন্য আদালতে মোকদ্দমা স্থানান্তরের বিধান আলোচনা করুন। সৌরভ ভাই একটু বলতে পারেন? স্যার আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হয়েছে, বৃষ্টি হচ্ছে তো আমি রুমে, স্যার নেটওয়ার্কের প্রবলেম হবে বোধ হয়। সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আর কে আছেন, কে বলতে পারবেন? স্যার আজাদ ভাইকে বলেন স্যার, আজাদ ভাইয়ের আমি কথাগুলো কথা খুব বলবো। স্পষ্ট। ভাবে আছি একটু বর্তমানে। আছেন? আর ওই প্রশ্নটা আজকে পড়ি নেই, কেন প্রশ্নই করেন নাই? সর্বনাশ। ওই প্রশ্নটা কেবল মানে আগে নোট করা হয়ে গেছে, স্যার ভালোভাবে দেখতে পারি ওই যে ইয়েটা স্যার আপনি দেখলে বিশ্বাস করার একটি সম্পন্ন ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকদ্দমা দায়ের করতে এখানে সময় বেশি কিছু তো আহসান হাবিব ভাই বলতে পারবেন সুন্দরভাবে? বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার খুব সুন্দর, আপনার কণ্ঠ ভালো। আমাদের স্যার থ্যাংক ইউ স্যার। আমাদের জি স্যার। রফিকুল ভাই পড়া জিজ্ঞেস করলে আনমিউট করেন না, ঘটনা কি? রফিকুল ভাই পড়তে পারছেন না, কোনো বিপদে আছেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা, বলতে থাকেন আহসান হাবিব ভাই। স্যার স্যার এখতিয়ার বিষয়ে স্যার আপত্তি থাকলে সাধারণত আমরা 21 ধারায় এটা আমরা বর্ণনা করা আছে। দেওয়ানি কার্যবিধি 1908 ধারা 21 বর্ণনা করা হয়েছে। এখানে স্যার যেটা আপত্তি করতে হলে প্রথম যে বিচার্য বিষয়ে যেদিন গঠন করা হবে, মানে চার্জ গঠন করা হবে, সেদিনই হচ্ছে কি করতে হবে, এ বিষয়ে প্রথম আপত্তি করতে হবে বা শুনানির সময় আপত্তি করতে হবে সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা পূর্বে, তাই না? জি স্যার। তারপরে আপত্তি করলে এই আপত্তি গ্রহণযোগ্য হবে না। জি স্যার তারপরে এই যে আপনার কোশ্চেন ছিল স্যার, আরেকটা ছিল এখানে যে অ্যাপিলেট ডিভিশনে আদালতে যদি বা ডিভিশনে আদালতে এখতিয়ার নিয়ে আপত্তি করা যাবে কিনা। জি। তা সেক্ষেত্রে স্যার দেওয়ানি কার্যবিধি যেটা দেওয়ানি আদালতে এখতিয়ার বিষয়ে কোনো আপত্তি করতে হলে স্যার ওই 21 বিধান অনুযায়ী সম্ভাব্য প্রথম সুযোগে এটা আর কি আপত্তি করতে হবে, মানে ওটা মানে চার্জ গঠনের সময় করতে হবে, সেক্ষেত্রে আপত্তি গ্রহণযোগ্য হবে আর কি, এরপরে তো আর হবে না স্যার। ঠিক আছে, তো এক্ষেত্রে স্যার আরেকটা স্যার যে রিভিশন যে আদালত, এটা যদি মনে করেন পরবর্তীতে যদি বিচার দাবি করতে আদালতে যদি আপত্তি করে, সেক্ষেত্রে আপত্তি না স্যার বোঝায় বলতে পারতেছি না এটা স্যার, জি প্রথমে আপত্তিটা করতে হবে স্যার আর কি 21 ধারায় যেটা বলা আছে স্যার। জি। তারপরে আর যদি ন্যায় বিচার ব্যাহত হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে স্যার আপত্তিটা গ্রহণযোগ্য হতে পারে যদি আদালত দেখে যে স্যার এটা হচ্ছে ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, তখন আদালত স্বপ্রণোদিত হয়ে এটা স্যার ইয়ে করতে পারবে, ন্যায় বিচারের সাথে আপত্তি মঞ্জুর করতে পারবে স্যার। ভেরি গুড।
আর তাহলে যদি আমার- আপত্তি স্যার উপস্থাপিত যদি না হয় তখন ধরে নেবে স্যার যে ওখানে কোনো আপত্তি নাই পক্ষগণের, সেক্ষেত্রে এটা আদালত মেনে নিয়ে একটা আহ, আহ, মামলা স্যার সামনে আগাবে স্যার। Very good. এখানে মূল কথা খুবই সুন্দর কথা বলেছেন যে দেওয়ানি আদালতে এখতিয়ারের বিষয় যদি আমাদের কোনো আপত্তি তুলতে হয় তাহলে 21 নম্বর সেকশনে মোকদ্দমা প্রথম সম্ভাব্য বলেছে সম্ভাব্য সুযোগে বা বিচার সময় বা তার পূর্ববর্তী সময়ে এখতিয়ার সম্পর্কে আপত্তি তুলতে হবে। কোন জায়গায় বিচারিক আদালতে, বিচারিক আদালত মানে কি? অর্থাৎ ওই যে আদালতে বিচার জি চলছে স্যার, জি স্যার। বিচারিক আদালতে তুলতে হবে। যদি আপনি বিচারিক আদালতে আপত্তি না তোলেন তাহলে আপিল বা রিভিশন আদালতের এখতিয়ারে প্রয়োগের ক্ষেত্রে আপনি আপত্তি তুলতে পারেন। তুললেও ঠিক আছে, সেটা তুলতে তো আর বাধা নাই, যে কেউ তুলতেই পারে, কিন্তু গ্রহণযোগ্য হবে না। তবে তারপরেও বলেছে যদি ন্যায় বিচারের বিঘ্ন হলে বা ন্যায় বিচারের স্বার্থে আপিল বা রিভিউর সময়ও আদালত তখন মঞ্জুর করতে পারবে স্যার। যেমন স্যার আমরা বলতে পারি যে যে মামলা দায়ের স্থান বা আহ, ওই সময় কত টাকার মামলা করলো, মানে এখতিয়ার যেটা আর্থিক এখতিয়ার, এইগুলো বিষয়ে আপত্তি তুলতে হবে। সেক্ষেত্রে যদি আপত্তি না করে স্যার তখন মামলা কন্টিনিউ করবে। জি, তাহলে একটা মোকদ্দমার প্রথম অর্থাৎ জি যে স্যার। আদালতে প্রথম মোকদ্দমা করা হয়েছে সেখানে আপত্তি তুলতে হবে, তাই না? জি স্যার, জি স্যার। নেক্সট প্রশ্নটা কি ছিল যেন? স্যার আরেকটা ছিল স্যার, মামলা হস্তান্তর করতে পারবে কিনা স্যার, যে এক আদালত থেকে আর এক আদালতে স্যার, যেটা হচ্ছে 22, 23 এবং 24 ধারায় বর্ণনা করা আছে স্যার। কি বলা আছে ওখানে যেন? স্যার 22 ধারায় বলা আছে যে যদি একাধিক আদালতে দায়েরযোগ্য মামলা হয় সেক্ষেত্রে বিবাদী যে ওনার এখতিয়ার আছে যে মামলাটা হস্তান্তরের দাবি করতে পারবে। সেক্ষেত্রে স্যার ওই যে বাদী পক্ষকে স্যার দিতে হবে, নোটিশ দিতে হবে। এবং আহ, প্রথম যে সম্ভাব্য সুযোগের যে কথা বলা আছে বিচার্য বিষয় নির্ধারণের সময় সে বিষয়ে আবেদন করতে হবে আর কি স্যার, স্থানান্তর যে আমার এই জুরিডিকশনে আমার জায়গা না, ওখানে আমার হচ্ছে জায়গা, কারণ আমার বাসা ঢাকা না, আমার বাসা স্যার বগুড়া, এটা বলতে হবে। সে বিষয়ে আবেদন করে মামলার স্থানান্তর করার জন্য আবেদন করতে পারে স্যার। ভেরি গুড। আর স্যার, স্থানান্তর আর করার জন্য যে আদালতে দরখাস্ত করব, কোন আদালতে কিভাবে দরখাস্ত করব? স্যার এটা আবার একটা আবেদন হচ্ছে যদি স্যার জেলা টু জেলা হয় সেক্ষেত্রে হাইকোর্টে যাব স্যার, আর যদি একই জেলার মধ্যে হয় সেক্ষেত্রে আমরা স্যার জেলা জজের কাছে যাব। ভেরি গুড। একই জেলার মধ্যে যদি হয়, আমি একটা জেলার মধ্যেই ওই একই কোর্টের থেকে এক কোর্ট থেকে আরেক কোর্টে বদলি করতে চাই, তাহলে আমাদের আবেদন করতে হবে জেলা জজ সাহেবের কাছে। আর যখন যদি আপিল আদালত ভিন্ন হয়, মানে একটা জেলা থেকে অন্য জেলা হয়, সেক্ষেত্রে আমাদের হাইকোর্টে আবেদন করতে হবে, তাই না? জি স্যার, জি স্যার। 24 নম্বর একটা সেকশন আছে স্থানান্তর বা প্রত্যাহারের, যে এই প্রশ্নটাও আছে জেনারেল। স্যার এই ক্ষেত্রে স্যার ওই যে হাইকোর্ট নিজে যদি স্যার স্বপ্রণোদিত হয়েও ইয়ে করতে পারবে স্যার, মামলাটা হস্তান্তর করতে পারবে স্যার। কয়টা আদালত এরকম করতে পারে স্বপ্রণোদিত হয়ে? একটা স্যার হাইকোর্ট করতে পারবে অথবা জেলা জেলা জজও করতে পারবে স্যার। এক্স্যাক্টলি, জেলা জজও করতে পারে, হাইকোর্ট ডিভিশনও করতে পারে, তাই না? জি স্যার, জি স্যার। এখানে এটা 24 ধারায় বলা আছে। করতে পারে কি কি কাজ? চারটে কাজ করতে পারে। মামলাটা প্রত্যাহার করে নিতে পারে, জি স্যার। আবার নিষ্পত্তিও করতে পারে স্যার ওনারা নিষ্পত্তি চাইলে। করতে পারে, বা আবার অন্য কোনো আদালতে এখতিয়ার সম্পন্ন আদালতে উনি বলে দিবে যে এই আদালতে বিচার করতে পারবে স্যার, সেখানে বলে দেবে। আর এই আদালতে প্রত্যাহার করা হয়েছে সেই আদালতেই আবার নিষ্পত্তির জন্য প্রেরণ করতে পারে, তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার। এই চারটা জিনিস আছে স্যার। চারটা জিনিস আমাদের 24 নম্বর সেকশন কাজ করে। এটাই বলা হয় জেনারেল পাওয়ার অফ ট্রান্সফার এন্ড উইথড্রয়াল অফ দ্য কেস। স্থানান্তর বা প্রত্যাহারের সাধারণ ক্ষমতা আলোচনা করুন। আপনাকে বলে দিতে পারে এই সেকশন থেকে প্রশ্ন করার ক্ষেত্রে। ভেরি গুড, খুব সুন্দর। এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা, এই দুটো জায়গা থেকে প্রশ্ন হওয়া, মানে যে প্রশ্ন আজকে ছিল সেই জায়গা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। পুলিশ কর্তৃক কাউকে গ্রেফতার করার পদ্ধতি এবং পরবর্তী কার্যক্রমগুলো আলোচনা করুন। কে বলবেন? আজকের এডিশন দেওয়ার কথা ছিল। জগবন্ধু দা বলেন। স্যার পুলিশ 100 দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 54 ধারায় কোন আমলযোগ্য মামলার ক্ষেত্রে যখন পুলিশ সংবাদ পায় তখন এই আমলযোগ্য অপরাধের সংবাদ পেয়ে 156 ধারা অনুযায়ী এই ম্যাজিস্ট্রেটের বিনা
ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই পুলিশ ঘটনাস্থলে যাবে, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে। আমি ওইটা তদন্ত করেছি, করার আমি প্রশ্ন করেছি পুলিশ কর্তৃক কাউকে গ্রেফতার করার পদ্ধতিটা কি এবং এই পরবর্তীতে কার্যক্রমগুলো আলোচনা করি। কি প্রশ্ন লিখতে বলেন তো, আমি কি প্রশ্ন 54, 55 এবং 57 ধারা এখানে আলোচনা করতে হবে স্যার। না আর স্যার, আলোচনা করতে হবে না। এক্স্যাক্টলি 46 জি স্যার। এই সেকশনটা হচ্ছে 46। 46 থেকে 55 পর্যন্ত স্যার ওই যে পুলিশ যে গ্রেফতারের ক্ষমতা স্যার, জি ওইটাই তো, কিভাবে জি, জি, গ্রেফতার স্যার। করেন, কি কি ও, পদক্ষেপ গ্রহণ করেন, অ্যামেন্ডমেন্ট আর পুলিশ স্যার পুলিশ 46 ধারাতে স্যার পুলিশ যদি ওই যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি হয়, সেক্ষেত্রে সে ওই গ্রেফতার করতে পারে, তাকে স্পর্শ ছাড়া বা স্পর্শ করে বা আবদ্ধ করে গ্রেফতার করতে পারে আর কি। এমনকি ওই রুমে যাও কি ওই রুমে যাও, আচ্ছা যাও ওই বসো। আচ্ছা বাচ্চাদের সাথে আসতে ধীরে আসতে, আমরা আছি আপনার সাথে আছি, সমস্যা নেই। ও কি বলে আগে সেটা শুনে। স্যার ওই ওর ওষুধ আনতে বলবো, ওর মার ওষুধ আনতে স্যার, ওর ওষুধ আনতে ওকে বুঝা বলবেন, হ্যাঁ বলেন। স্যার। তাহলে ওই যে 46 ধারাতে যে স্যার যে পুলিশ ওই গ্রেফতার করে, সেটা বলা আছে 46 বলা আছে যদি ওই স্পর্শ করে বা আবদ্ধ করে, আর যদি এক্ষেত্রে যদি পুলিশ গ্রেফতার করতে না পারে, তাহলে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিকে সে ওই গুলি করার ক্ষমতা আছে স্যার, গুলি করে সেকে তাকে ইয়া করতে পারে স্যার। এরপরে পুলিশ আমি